বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আমাকে বাজেটের উপরে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। বাজেটের বক্তৃতার শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট কালো রাত্রিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদানদের। শ্রদ্ধা এবং বিনম্র চিত্তে স্মরণ করছি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সেই 30 লক্ষ শহীদ এবং সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি। মাননীয় স্পিকার, আমি একজন অ্যাকাউন্টিংয়ের ছাত্র হিসেবে, কস্ট অ্যাকাউন্টিং ইকোনমিক্সের একজন ছাত্র হিসেবে আপনার কাছে বাজেট বক্তৃতার বলতে একটু সময় বেশি লাগতে পারে, আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার কাছে বাজেট একটি এক্সপেন্ডিচার আর ইনকামের স্টেটমেন্ট নয়। আমার কাছে বাজেট একটি জাতির আগামী দিনকে এগিয়ে নেওয়ার জন্য একটা পরিকল্পনা, একটা প্ল্যানিং। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে মাননীয় অর্থমন্ত্রী প্রতিকূল অবস্থার মাঝেও সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা যখন টালমাটাল, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ এবং ইসরায়েল ইরানের যুদ্ধ অবস্থা, সোমালিয়ার জাতিগত যুদ্ধ, সিরিয়াতে যুদ্ধ, সারা বিশ্বে প্রায় 34টি দেশে এখন যুদ্ধ অবস্থা। সেই কারণে বিশ্বের অর্থনীতি এখন টালমাটাল, সারা বিশ্বে অর্থনীতি এখন মন্দ অবস্থা। এই দুঃসহ পরিস্থিতিতে একটি চ্যালেঞ্জ এর মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় অর্থমন্ত্রী যে চ্যালেঞ্জ গ্রহণ করে একটি সুন্দর বাজেট উপস্থাপন করেছেন, সেই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই কারণে যে গত ফিসক্যাল ইয়ারের চাইতে এবার সামাজিক সুরক্ষায় উনি 10,000 কোটি টাকা বৃদ্ধি করেছেন। এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই টিসিবির মধ্য দিয়ে ওএমএস এর কার্যক্রম পরিচালনার জন্য গত ফিসক্যাল ইয়ারের চাইতে 2024-2025 ফিসক্যাল ইয়ারের জন্য উনি শতকরা 4 ভাগ বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন। বিজিএফ কার্ডের সুবিধাভোগীদের জন্য অ্যালটমেন্ট এবং অ্যালোকেশন উনি 7% বাড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাদের স্বপ্ন সাহসীর ঠিকানা, যিনি বৎসরের শুরুতেই কোমলমতি ছাত্রীদের হাতে বই তুলে দেন। গণতন্ত্রের বইছে হাওয়া, শিক্ষা আমাদের প্রথম চাওয়া। সেই প্রাথমিক গণশিক্ষায় মাননীয় অর্থমন্ত্রী 4,000 কোটি টাকারও বেশি কোটি টাকা এখানে বরাদ্দ বাড়িয়েছে। জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই কারণে যে আমরা এলডিসি থেকে আমরা উন্নয়নের দেশ হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি। 2026 সালের মধ্যে আমরা উন্নয়নশীলের মর্যাদা পাব এবং 2041 বাংলাদেশের ডেল্টা প্ল্যান 2100 এবং 2030 এসডিজি অর্জনে আমরা ভালোভাবে এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার মধ্য দিয়ে মাননীয় অর্থমন্ত্রীকে সেই জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, কিন্তু এই বাজেটে আমি দেখেছি যে একটা ডিফিসিট বাজেট, ঘাটতি বাজেট। এটা অবশ্য নেসেসিটি নোজ নো রোল, প্রয়োজন কোনো বাধা মানে না। এই কারণে সরকার ব্যাংক খাতে বোরোয়িং দেখিয়েছে প্রায় 1,70,000 কোটি টাকার উপর। ব্যাংক হাত থেকে যদি সরকার বোরো করে তখন প্রাইভেটাইজেশন এবং ইনভেস্টমেন্টের সেখানে ঋণের গতিপ্রবাহ হ্রাস পায়। সেই কারণে ইনভেস্টমেন্ট কমে যায়। ইনভেস্টমেন্ট কমার কারণে আমরা শিল্পায়ন হয় না, শিল্পায়ন না হলে কর্মসংস্থান হয় না, কর্মসংস্থান না হলে বেকারত্ব বৃদ্ধি পায়। এই জায়গাটায় মাননীয় অর্থমন্ত্রীকে একটু ফোকাস করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার কাছে আমি বিনম্র আহ্বান জানাবো আমার এলাকার জন্য কিছু কথা বলার জন্য। আমি এখানে দাঁড়িয়েছি, আমি এলাকার মানুষের কাছে আমি ঋণী, কারণ সমস্ত প্রতিকূলতার মধ্যেও এলাকার মানুষ আমাকে এখানে মহান সংসদে পাঠিয়েছে তাদের পক্ষে কথা বলার জন্য। আমি যখন শৈশবে স্কুলে পড়ি তখন রুনালালের কণ্ঠে একটি গান শুনেছিলাম, গীতিকার ছিলেন কবি শামসুর রহমান। সেই গানটি ছিল, স্মৃতি জলমল সুনীল মাঠের কাছে, পানি টলমল মেঘনা নদীর কাছে, আমার অনেক ঋণ আছে,
আমার অনেক ঋণ আছে। মাননীয় স্পিকার, এই মেঘনাবারের সন্তান হিসেবে সরাইল আশুগঞ্জের মানুষের প্রতি আমার অনেক ঋণ আছে, দায়বদ্ধতা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 15 বছরে বাংলাদেশ এগিয়েছে বহুদূর। আমরা সরাইল আশুগঞ্জবাসীও আর পিছিয়ে থাকতে চাই না, আমরা এগোবে বাংলাদেশ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যখন 1996 সালে প্রথমবারের মতো 21 বছর দুঃস সংগ্রাম আর প্রতিকূলতা ফেস করে ক্ষমতা এসেছিলেন, তখন ওরাইল এবং সরাইল একটা রাস্তা করেছিলেন। দীর্ঘ 28 বছর পরে সেই রাস্তার উপযোগিতা এখন বেড়েছে, স্কুল কলেজ মাদ্রাসা জনসংখ্যা বেড়েছে, সেই রাস্তার এখন ওয়াইডেনিং দরকার, প্রশস্তকরণ দরকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আশুগঞ্জকে একটা পোর্ট অফ কল ডিক্লেয়ার করেছেন এবং ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে। সেই কারণে আশুগঞ্জের ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে আশুগঞ্জের গুরুত্ব বেড়ে গিয়েছে। আশুগঞ্জে কয়েকটি কেপিআই প্রতিষ্ঠান আছে এবং সেখানে ফার্টিলাইজার, ওয়াবদা, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি, আশুগঞ্জ খাদ্যশস্য সাইলু এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানির মতো কেপিআই প্রতিষ্ঠান আছে। সেই কারণে এর অর্থনৈতিক গুরুত্ব বেড়ে গেছে। মাননীয় স্পিকার, আশুগঞ্জে দেশি বিদেশি এক্সপার্টরা যাতায়াত করে, রেল ভ্রমণকে তারা নিরাপদ মনে করে, সাধারণ মানুষও রেল ভ্রমণকে নিরাপদ মনে করে। এই জন্য আশুগঞ্জ রেল স্টেশনের আমি আধুনিক প্ল্যাটফর্ম চাই, সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন চাই এবং সেখানে একজন স্থায়ী রেল মাস্টারের নিয়োগ চাই এবং আশুগঞ্জ রেল স্টেশনে 2টা নতুন ট্রেনের স্টপেজ চাই। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর হাতে গড়া একটা ফ্যাক্টরি ছিল আশুগঞ্জ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি, সেটা আজকে গ্যাসের কারণে বন্ধ। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড থেকে এখন প্রতিদিন গ্যাস উৎপাদন হয়। মাননীয় স্পিকার, 55 কোটি ঘনফুট আশুগঞ্জ ফার্টিলাইজার, আশুগঞ্জ, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আশুগঞ্জ সার কারখানা চালুতে 5 কোটি ঘনফুট গ্যাসের দরকার। মাননীয় স্পিকার, প্রতি মেট্রিক টন গ্যাস উৎপাদন সার উৎপাদন করতে আশুগঞ্জ ফার্টিলাইজারের খরচ হয় 25,000 টাকা, আর যদি কাফকো অথবা বিদেশ থেকে আমদানি করতে হয় প্রতি টনের সারের মূল্য পড়ে 40,000 টাকা। সুতরাং 1200 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই ফ্যাক্টরিকে আমি পুনরায় চালু করার জন্য মাননীয় শিল্পমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রীকে আমি অনুরোধ করব। মাননীয় স্পিকার, সরাইল আশুগঞ্জ অবহেলিত। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আশুগঞ্জে ইলেকট্রিক হাব করেছেন, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের খুবই খারাপ অবস্থা, আমাদের রাস্তার বেহাল অবস্থা। আমরা সরাইল আশুগঞ্জকে রাস্তাঘাটে উন্নয়ন সমৃদ্ধশালী দেখতে চাই, আমরা সুষম উন্নয়ন দেখতে চাই। মাননীয় স্পিকার, আমি দু একটা কথা বলে বক্তব্য শেষ করতে চাই। ছোটবেলায় কবিতা পড়েছিলাম, মাইকেল মধুসূদন দত্তের সেই অমর কবিতা সনেট। উনি বিদেশে থেকে ইউরোপে পাড়ি দিয়েছিলেন, অর্থনৈতিক টানাপোড়েনের কারণে উনি জমিদারের সন্তান ছিলেন। সেখানে গিয়েও তিনি কপোতাক্ষ নদীর উপরে একটা কবিতা লিখে বলেছিলেন, সতত হেনত তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, বহু দেশ ঘুরিয়াছি বহু নদ জলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। একজন কবির যদি দেশপ্রেম থাকতে পারে, তাহলে কতিপয় দুর্নীতিবাজ আমলা, কতিপয় দুর্নীতিবাজ রাজনীতিবিদ, কতিপয় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারণে আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। কানাডার বেগমপাড়ায়, আবুধাবিতে এবং মালয়েশিয়াতে তারা সম্পদের পাহাড় গড়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, যার ধমনীতে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত, যে রক্ত কোনো পরাভব মানে না, যিনি দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স, মাননীয় প্রধানমন্ত্রী এই অপকর্মের দায়িত্ব নিতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিব, যারা দেশের টাকা পাচার করে দেশকে অর্থনীতিকে ধ্বংস করতে চায়, তাদের অপকর্মের দায় দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট এবং এই মহান সংসদ নিতে পারে না। মাননীয় স্পিকার, আমি এই জন্য আহ্বান জানাবো, বৈধ রেমিটেন্সের পথে সেই টাকা যেন ফেরত আসে, সেই উদ্যোগ নেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনার কাছে আহ্বান জানাবো। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সুতরাং সায়েন্সও আছে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অপোজিট রিয়াকশন।
প্রত্যেক ক্রিয়ারই সমান পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সুতরাং এই দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই সময় এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা করবেন সে আশা এবং সেই প্রত্যয় ব্যক্ত করে এই মহান সংসদে দাঁড়িয়ে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব জাহিদ মালিক, মানিকগঞ্জ 3